মুম্বাই শিফট হয়ে 5 মাস মতো আমি বাড়িতে বসে, মানে আমি যে কি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে আমি 5 মাস ধরে কি করছি না করছি, কোনো কাজ করতে পারি। 3-4 দিন পরে আমি হঠাৎ করে একটা কল পাই। বিশাল দাদলানি যে স্যার, মিউজিক প্রডিউসার বিশাল শেখর, ওনাদের অ্যাসিস্ট্যান্ট ফোন করে। তো যে যত সাধনা করে তার অর্ডারটা তত বড় হয়। আমি ভার্সেটাইল সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই, যাতে আমি সব রকমের গান গাইতে পারি। রোল মডেল অরিজিৎ সিং। আমি তোমার ফেসবুকে দেখছিলাম ঋত্বিক রোশনের একটি কমেন্ট তোমার একদম কভার পিকচারে রয়েছে। তো এই ব্যাপারটা তোমার প্লেব্যাকের যেটুকু এক্সপিরিয়েন্স রয়েছে সেটা একটু তুমি আমাদের শেয়ার করো। এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমি তো খুব বেশি সিনেমায় গান গাইনি, মানে বাংলাতেও না হিন্দিতেও না। মানে হিন্দিতে আমি একটাতেই, যেটা টি সিরিজে যেটা বলছি, অ্যালকোহলিয়া গানটা গেয়েছি। তো আমার সাথে এক্সপিরিয়েন্স এরকম হয়েছিল, আমি মুম্বাইতে জিটিভি সারেগামার পর আমি মুম্বাই শিফট করি। তো আমাকে সবাই বললো তোকে ওখানে থাকতে হবে যদি তুই প্লেব্যাক করতে চাস, বা মানে আরও লোকজনের সাথে দেখা হবে, বলিউডের জন্য তুই প্রিপেয়ার করতে পারবি এবং চান্সেসও পেতে পারিস, তোকে নেটওয়ার্কিং করতে হবে না। তো তখন থেকে আমি মুম্বাই থাকা শুরু করি, মানে জিটিভি সারেগামার পর। কারণ 1 বছর আমি সারেগামাতে মুম্বাইতেই ছিলাম, সেখানে কিছু যোগাযোগ হয়েছে, পরিচিতি হয়েছে তাদের। একই আমার ওখানে যে গুরু ছিলেন নীরজ কলকার স্যার, ওনারই এক স্টুডেন্টের বাড়িতে আমি কিছুদিন ছিলাম। সেখানে থেকে আমি বাড়ি খুঁজি এবং আমি শিফট হই মুম্বাই শিফট হওয়ার পর 5 মাস মতো আমি বাড়িতে বসে, মানে আমি যে কি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে আমি 5 মাস ধরে কি করছি না করছি, কোনো কাজ করতে পারছি না, মানে কারোর সাথে যোগাযোগ হচ্ছে না, মানে কিছুই করতে পারছি না, কোনো রেকর্ডিং নেই। মুম্বাইতে আমি কোনো স্টুডিও যাইনি, মানে গেছি কিন্তু নিজে রেকর্ড করার সুযোগ হয়নি, ঠিক আছে, ওই 5 মাস ধরে। তো এরকম না, আমি যখন খুবই ডিপ্রেস করি তখন আমি মেডিটেশন করি, ঠিক আছে। তো 3-4 দিন পরে আমি হঠাৎ করে একটা কল পাই, ঠিক আছে। সেটা হচ্ছে বিশাল দাদলানি যে স্যার, মিউজিক প্রডিউসার विशाल शेखर, ওনাদের অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে যে ওনার না ऐसा एक गाना है, ऐसे एक फिल्म का, কিছু ডিটেলসে বলেনি, বলছে तुमको गाना है, 2-3 লাইন है, बस तुमको आके गाना है, ঠিক আছে। তো আমি বললাম যে ঠিক আছে, তো চলে যাব, কোথায় যেতে হবে? তখন বলছে যশরাজ স্টুডিও। হ্যাঁ, আমি জাস্ট ভাবছি যে আমি কোনো ঠিক শুনছি, কি শুনছি। এবার আমার মুম্বাইতে প্রথম রেকর্ডিং যশরাজ স্টুডিওতে, মানে সেটা একটা, এবার সেখানে শুধু না, আমি একটা অটো ধরেছি, রেডি ফেডি হয়ে হ্যাঁ, গার্গেল করে একদম ফুল প্রিপারেশন নিয়ে আমি একটা অটো ধরে যশরাজ স্টুডিওর সামনে নেমে আমাকে অটোওয়ালাই বললো যে সোজা গিয়ে ডান দিক যাবেন, মানে উনি হয়তো রোজকারই ওখানে লোকজনকে ড্রপ করতে আসেন। তো আমি গিয়ে ডান দিকে আমি গিয়ে দেখছি যে দুজন ভীষণ ফর্সা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। দূর থেকে, আমার তো পাওয়ার আছে, হ্যাঁ, দূর থেকে তো বুঝতে পারছি না, তখন আমি চশমা নিইনি। তো সামনে যখন গেছি, মানে মোটামুটি ধর কাছাকাছি এসছি, তখন গিয়ে দেখি শেখর স্যার আর ঋত্বিক রোশন। আরে বাস, হ্যাঁ, মানে আমি জাস্ট পাথর হয়ে গেছি। আমি কি এক্সপ্রেশন দেবো কিছু বুঝতে পারছি না, আমি কিছু বলতেও পারছি না, এমন অবস্থা আমার। তারপর শেখর স্যার আমাকে দেখে চিনতে পেরেছে। হ্যাঁ, এমনিতে হয়তো আমাকে চিনে না, আমার হয়তো ব্রেডস দেখে চিনতে পেরেছে যে এই মেয়েটাকে তো ডাকা হয়েছে। হ্যাঁ, তো এবার আমাকে বলছে যে তো ঋত্বিক স্যারকে বলেছে যে ও হচ্ছে গানটাতে গাইছে। হ্যাঁ, দিয়ে তারপরে ওনারাই আমাকে জিজ্ঞেস করে তারপরে ওনারা বেরিয়ে গেলেন, ঠিক আছে। ওনারা হয়তো কাজ কিছু করতেছেন, তো বেরিয়ে গেলেন, বা স্ক্র্যাচটা হয়তো শুনতেছে, যাই না। তারপরে ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট, উনি পুরোটা রেকর্ড করে ওটাই আর কি ফাইনাল হলো। এবং তারপরে তো গানটা রিলিজ হয়েছে। এবং উনি কমেন্টটা কবে করলেন? তোমার কমেন্ট করেছেন হঠাৎ করে, আমি দেখছি যে ফেসবুকে যে গানটাতে যখন আমরা শেয়ার করেছি, তো তখন নিচে দেখছি যে ঋত্বিক রোশন কমেন্ট করেছে। আমি না আকাশ থেকে পড়েছি, আমি এখনো ভাবতে পারি না যে এরকম কিছু আমার জীবনে হয়েছে। তো এই জিনিসগুলোই আমাকে কি বলবো, কঠিন সময়ে, যখন আমি কোনো কাজ নেই, তখন আমি এগুলো খুলে দেখি যে আচ্ছা, আমাকে ঋত্বিক রোশন কমেন্ট করেছিল, আমি নিশ্চয়ই বড় কিছু একটা করবো জীবনে, করতেই হবে আমাকে। তো এগুলো আমি ভাবতে থাকি। এবং আমি সদ্গুরুকে 5 হয়ে প্রণাম করেছি, এটা আমার খুব জীবনের, হ্যাঁ, একদম টাচ করে। তো এটা আমার খুব বড় পাওয়া, কারণ কি আমি এরকম লোকজনের এদের তো
সাধনাটা অনেক বেশি, মানে ঋত্বিক রোশন বলো এবং সদ্গুরু বলো এবং যতই সাকসেসফুল লোকেরা আছেন, যত বেশি সাকসেসফুল, যে যার ফিল্ডে সাধনাটা অনেক বেশি। তো যে যত সাধনা করে তার অরাটা তত বড় হয়, হ্যাঁ, তার এনার্জিটা তত ভারী হয় আর কি। তো তুমি যতটা তাদের সংস্পর্শে থাকবে তো তত তোমার মধ্যে সেই এনার্জিটা আসবে ডেফিনেটলি। তুমি ভাবো বলছিলে যে আমি যখন ভাবি একটা বড় কিছু করব, এই যে বড় করার তোমার যে ইচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি যে অনন্যা নিজেকে কি হিসাবে ভাবে ভবিষ্যতে, তোমার প্ল্যানিং হোক বা ইচ্ছা অ্যাজ আ সিঙ্গার, সেটা কি? আমার ইচ্ছা বলতে, আমাকে সবাই বেশিরভাগ পশ্চিমবাংলার লোকেরা কিন্তু বেশিরভাগ আমাকে জানে যে আমি লোকসঙ্গীত গাই, এবং সেটা আমি গাই, এবং তারা আমার লোকসঙ্গীতটা বেশি পছন্দ করে। আবার যদি ধরো যে যদি ইন্ডিয়া বেসে যারা গান আমার শোনে, তারা লোকসঙ্গীতের সঙ্গে সঙ্গে আমার হিন্দি গান বা আমি কাওয়ালি বা ফোক যে গানগুলো, মানে হিন্দি বলিউড ফোক যেগুলো, হ্যাঁ, সেরকম গানও শুনেছে। এবং আমি ইন্ডি গানও বের করেছি, আমি ইন্ডি গান লিখি এবং সুরও করি। তারা একটা আলাদা আবার লোকজন শোনে, সেরকম একটা অডিয়েন্স আমার আছে আলাদা, তারা আমার ইন্ডি গান শোনে, ঠিক আছে, বাংলা ইন্ডি গান মানে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, মানে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক আর কি, নিজের লেখা নিজের সুর, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক শোনে। এবার আমি চাই যে আমি ভার্সেটাইল সিঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই, যাতে আমি সব রকমের গান গাইতে পারি। রোল মডেল অরিজিৎ সিং। হ্যাঁ, আচ্ছা। এইবার ধরো বহু মানুষের স্তর থাকে, যে মানে দেখবে যারা খুব প্ল্যান্ড ওয়েতে এগোতে চায়, যদিও আর্টিস্টরা প্ল্যান্ড হয় না, অগুছালো হয়, আমি নিজেকে দিয়েও বুঝি, যাই হোক, কিন্তু ধরো একটা প্ল্যানিং থাকে। এবং অরিজিৎ সিং যে সময়ে অরিজিৎ সিং হয়েছে, আগামী 10 বছরটা একটু অন্যরকম সময়, মানে অডিয়েন্স অরিজিৎ সিং এর সময় সিনেমা কেন্দ্রিক ছিল, রিয়ালিটি শো কেন্দ্রিক ছিল, এখন অনেক বেশি কন্টেন্ট কেন্দ্রিক, ইউটিউব, পডকাস্ট, এগুলো সব বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্ম আসছে। ফিউচারিস্টিক ধরো তোমার যে প্ল্যান, কারণ তুমি কন্টেন্ট ক্রিয়েশনও করো, মানে তুমি নিজের লেখা নিজের সুর তোমার ইউটিউবে বেরোচ্ছে, আবার তুমি প্লেব্যাকও অল্প বিস্তর গিয়েছো, কোন দিকটা দিয়ে তুমি গোটা দেশের মানুষের কাছে পৌঁছাতে চাও? সেটা তো আমি জানি না, মানে আমি সবকিছুই করি, মানে যেগুলো এখন যেই রাস্তাগুলো আছে, এখন যে পদ্ধতিগুলো আছে, সেগুলোতে আমি যতটুকু কমফোর্টেবলি করতে পারি চেষ্টা করি। এবার আমি তোমাকে হয়তো 15-20 বছর পর বলতে পারবো যে কোন দিকটায় গিয়ে আমার লাভ হয়েছে, বা কিভাবে আমি সাকসেসফুল হতে পেরেছি বা আদৌ পারিনি, বা কোনটা করে আমি পারিনি, সেটা আমি তোমাকে বলতে পারবো। এখন তো বলতে পারছি না যে কোন রাস্তাটা ঠিক। বাদেও আসবে বলছে, মাঝে মাঝে ওকে আমরা নিয়ে আসবো, এবং 15 বছর অবধি তোমার পডকাস্ট চলুক, 15, 20 and 100 years, আমি এটা চাই। এবং হ্যাঁ, মানে দুটোই ইম্পর্টেন্ট, জানো তো, মানে তখনকার দিনে যেরকম হতো যে রিয়েলিটি শো থেকে বেরোলেই এবং যদি তোমার নাম হচ্ছে বা লোকে তোমার পছন্দ করছে, তাহলে তুমি সিনেমার কাজ পাচ্ছ, ফিল্মের প্লেব্যাকস পাচ্ছ। এখন সেটা কিন্তু খুব একটা যে হয় তাও নয়, মানে অনেকেরই হয়, আবার অনেকের হয় না। মানে তুমি যে ফেম পাবে বা তোমার যে নাম হবে বা তোমাকে লোকে চিনবে, তার জন্য ধরে রাখাটা না, ধরে রাখা না, আমি বলছি ধরো তুমি একটা রিয়েলিটি শোতে গেলে এবং তুমি প্রচুর ফেম পেলে, তোমাকে প্রচুর লোকে চিনতে পারলো এবং তোমার গান খুব লোকে পছন্দ করছে, তার মানে যে তুমি প্লেব্যাকে চান্স পাবে তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, তো এবার এই প্লেব্যাক কি করে পায় আমি জানি না অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে কিভাবে পেতে হয় আমি অ্যাকচুয়ালি জানি না। যদি কারোর জানা থাকে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। তো আমি চাই মানে যে প্লেব্যাক করতে, কিন্তু হ্যাঁ, মানে আমি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যেটা করি সেটাও আমি চাই যে লোকের কাছে পৌঁছক, কারণ প্লেব্যাকে তো আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো না। নাম্বার অফ কন্টেন্ট কিছু এরকম ঠিক করা থাকে বা কতগুলো করে? না না, আমি কিছু ওরকম ও ঠিক করে, কিন্তু কিছু প্ল্যান মাফিক হয় না। হ্যাঁ হ্যাঁ, যেরকম যখন তৈরি হয় গান সেভাবে রিলিজ হয়, কোনোটা ভালো হয় কোনোটা ভালো হয় না, লোকে পছন্দ করে না, সেটা তো একটা দিক কন্টেন্ট ক্রিয়েশন, কিন্তু আমাদের চলতে থাকে, মানে এরকম আর কি।